স্পেন এগিয়ে আছে, না কিন্তু আপনার এই আর্জেন্টিনা একজন মেসি আছে। আর্জেন্টিনা অনেক দুর্বল দল, না উইদাউট মেসি আপনার দৃষ্টিতে একেবারেই দুর্বল দল। ভাই মেসিকে আপনি উপরে রাখেন। আপনি যদি মেসি বিদ্বেষী হন সেটা আলাদা কথা। না, মেসি বিদ্বেষী হন। মেসি বিদ্বেষী যদি হন আলাদা কথা। না, মেসি, আমি বলতেছি যে স্পেন অনেক উপরে আছে। আমরা খেলার মধ্যে স্পেন থাকতে হবে অনেক যেটা- এগিয়ে আছে, আমি বলি স্পেন স্পেন অনেক এগিয়ে আছে, কিন্তু মেসি ইজ মেসি। এক মেসি দিয়ে তো যেতে যায় না, এক মেসি দিয়ে জিতে আসছে। আসছে কিন্তু আসছে। এটা কিন্তু স্পেন আজকে হয়তো আপনি দেখা যাক। এই না ফ্রান্স না, আপনি তো জিতিয়ে রাখলেন না, না, স্পেনকে। জিতে না। স্পেনকে আমি জিতিয়ে বলি, রাখলেন এবং অনেকেই জিতিয়ে রেখেছে। এটা অনেকেই জিতিয়ে রেখেছে, কিন্তু মেসিকে যেভাবে দেখছি, মেসিকে আমি না, আপনি- 21 বছর ধরে দেখেছি। বিশ্বকাপ উপলক্ষে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে রাখি, বিশেষ সহযোগী হিসেবে এই অনুষ্ঠানের সঙ্গে আছে জনপ্রিয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোল বিডি স্পোর্টস। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ তার অন্তিম পর্বে চলে এসেছে। আর মাত্র দুটি দল লড়বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, স্পেন এবং আর্জেন্টিনা। আগামীকাল অর্থাৎ রোববার রাতে পর্দা নামবে বিশ্বকাপের ফাইনালে। সব কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এবং প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক পবিত্র কুণ্ডু, এবং বরাবরের মতো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। দাদা কেমন আছেন? ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিশ্বকাপ একটা এটা তো ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিশ্বকাপ ছিল। আমরা এত দীর্ঘতম বিশ্বকাপ শেষ করে একটা অন্তিম পর্বে চলে এসেছি। তো তার আগে, ফাইনালের আগে আরেকটি ম্যাচ হতে যাচ্ছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে যারা খেলবে ফ্রান্স এবং ইংল্যান্ড, তারাও তো অবশ্যই শিরোপার দাবিদার দল ছিল। তো এইটা নিয়ে যদি প্রথমে আলোচনা আসে, প্রথমে দাদার কাছে যদি জানতে চাই যে এই ম্যাচটা, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা নিয়ে কী বল, কারণ এবার তো আবার গোল্ডেন বুটের ইয়েও ধরা হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, এমবাপ্পে সেখানে খেলবেন। সব কিছু নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, দেখুন এই ম্যাচটা না খুবই যন্ত্রণাদায়ক ম্যাচ। তার কারণ কি, দুটো দলই, যে দুটো দল সেমিফাইনালে হেরেছে, সে দুটো দলই কিন্তু শিরোপার দাবি নিয়ে শেষ চারে নেমেছিল এবং তাদের লক্ষ্য ছিল যে চ্যাম্পিয়ন হবে। তো সেমিফাইনালে হেরে যাওয়া মানে কিন্তু বাদ পড়ে যাওয়া, বিশ্বকাপ থেকে বাদ। শিরোপা নেই মানে, শিরোপার লড়াইয়ে নেই মানে নেই। আপনি চ্যাম্পিয়ন আর ভাইস চ্যাম্পিয়ন, অনেকে সান্ত্বনা দিয়ে বলে যে আর আমি তো ভাইস চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ। কিন্তু জয়ীকেই মানুষ মনে রাখে। ফাইনালে যে জিতবে দেখবেন যে তাকে নিয়েই সারা বিশ্বের মাতামাতি। রানার্স আপ দলও অনেকটা দূরে সরে গেছে, মানে তারা কিন্তু ফাইনালে হেরেছে। আর তারপরে দেখেন সেমিফাইনালে দুটো পরাজিত দল যখন তৃতীয় স্থানের জন্য লড়াই করে, এটা আসলে সান্ত্বনা, তারাও জানে। এবং আপনি জিজ্ঞেস করে দেখবেন ইন্ডিভিজুয়ালি, বা তারা এই যে প্রেস কনফারেন্সে কিন্তু বলেছে, আপনার টমাস টুখেল বলেছেন, তারপরে দিদিয়ের দেশও বলেছেন, দুই দলের কোচ, যে আমরা আসলে এই ম্যাচটি খেলতে চাই না, কিন্তু খেলতে হবে, এটা তো নিয়ম রক্ষা। আরেকটি বিষয় আছে যেটা আপনি উল্লেখ করেছেন, যে গোল্ডেন বুট জয় এটা ভূমিকা রাখবে। গোল্ডেন বুট জয় শুধু এইবারই যে ভূমিকা রাখবে নতুন করে তা না, এটা বরাবরের মতো হয়ে আসছে, কিন্তু 2014 থেকে হয়ে আসছে। 2014 না, তারও আগে থেকেই হয়ে আসছে। গোল্ডেন বুটে এটা ভূমিকা থাকে। সেটা হলো যে গোল যার বেশি হবে, কিংবা গোল সংখ্যা যদি সমান হয়ে যায়, তখন অ্যাসিস্টের সংখ্যাটা ধরে। তো এইখানে তো আমরা জানি যে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে 8 গোল এবং 3টি অ্যাসিস্ট নিয়ে লিওনেল মেসির একেবারেই গায়ে রয়েছেন, তাই না? লিওনেল মেসির সেখানে 8 গোল এবং সর্বোচ্চ 4 অ্যাসিস্ট। এইখানে যদি কিলিয়ান এমবাপ্পে ধরেন গোল এবং অ্যাসিস্টে যদি এগিয়ে যেতে পারেন, তো বিশ্বকাপ জেতা হয়তো হলো না, একটি ব্যক্তিগত সান্ত্বনা থাকলো, একটি ব্যক্তিগত পুরস্কারের সান্ত্বনা থাকবে, যে গোল্ডেন বুটটা আমাদের হলো। এটা একটা গুরুত্ব। আর তাছাড়া আসলে এটার খুব একটা গুরুত্ব কিন্তু নেই। আপনি দেখবেন যে খেলোয়াড়েরা, আমি বলবো, অনেকেই পা বাঁচিয়ে খেলছে, কারণ কদিন পরে কিন্তু আবার সিজন শুরু হবে। ক্লাবের কিন্তু একটা প্রেশার আছে, অদৃশ্য প্রেশার আছে। এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যে কেউ সর্বস্ব উজাড় করে দিয়ে কিন্তু খেলবে না, ওই ঝুঁকি নিয়ে কিন্তু খেলবে না, যে ঝুঁকিটা নিয়ে ফাইনাল খেলতো, যে ঝুঁকিটা নিয়ে সেমিফাইনাল খেলেছে।
এইটাই। ওকে, আবার এই আরেকটা জিনিস দেখছি যে এবারের বিশ্বকাপের এই যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, এটাকে আবার ব্রোঞ্জ ফাইনাল হিসেবে আর কি এটা একটু হাইপে আনার চেষ্টা হচ্ছে। এবার একই প্রশ্ন হীরা ভাইয়ের কাছ থেকেও একটু জানতে চাই যে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আচ্ছা, এটা দাদা বলেছে যেটা আমি দাদার সাথে একদম একমত যে এই ম্যাচটা হচ্ছে যে এক ধরনের সান্ত্বনার ম্যাচ বলা হয়, কিন্তু আপনি দেখেন এই ম্যাচটা বরাবরই কিন্তু করে আসছে ফিফা। কারণ হচ্ছে যে এটা একদিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে ধরেন তাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার রেস শেষ, এখন তারা বাদ, তাহলে কি হবে? এই দুইটা দল এদের তো আসলে আবার তো এখানে তো তাদের জীবনের সব কিছু শেষ না, আবার নতুন করে তাদের পথ চলা শুরু হবে। যার যার এলাকা ধরেন ফ্রান্স এবং ইংল্যান্ড দুই দলই সামনে ইউরো খেলবে, নেশনস লিগ খেলবে। তাদের দল আগামী বছর আগামী যে 2030 সালে যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কোয়ালিফাই করার জন্য খেলবে, সেখানে কোয়ালিফাই করলে সেখানে তাদের চ্যাম্পিয়ন হয়। মানুষের প্রত্যেকটা দলেরই কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে। আপনার কোনো দলেরই কিন্তু প্ল্যানটা কিন্তু এই না যে এই বিশ্বকাপই শেষ। তারা আপনি এই স্পেন এবং আর্জেন্টিনায় ধরেন, তারাও কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্পেনের কোচও বলেছে যে আমাদের এই দল নিয়ে আমরা এবার বিশ্বকাপ জয় করব এবং আমরা আগামীতেও আমাদের এই যে প্লেয়াররা হবে এক একজনের বয়স তবে প্রত্যেকেরই 25-এর নিচে থাকবে পরবর্তী বিশ্বকাপে ভালো প্লেয়ারদের। পাউ কুবার্সি বলেন, গাভি, এই নিকো উইলিয়ামস, এই তারপর হ্যাঁ। তো এই যে তাদের একটা জেনারেশন তৈরি করা, এই জেনারেশনগুলা বছরের পর বছর খেলবে, আগামী 2-3টা হয়তো বিশ্বকাপ সার্ভ করবে এরা। তো এই দিক থেকে আপনি দেখেন যে প্রত্যেকেরই এই যে ফ্রান্স এবং ইংল্যান্ড দুই দলেরই কিন্তু এই যে আজকের যে ম্যাচটা হবে এই ম্যাচটা দিয়ে তারা হচ্ছে যে পরবর্তীতে তাদের যে পথ চলা এটা কিন্তু আজকেই শুরু হবে, আবার নেক্সট পথ চলা। এইটার জন্য আমি বলবো এটা যে একেবারে গুরুত্বহীন তা না, এইটারও গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে তাদের কাছে এবং দলগতভাবে। আর দাদা যেটা বললেন যে গোল্ডেন বুট তো অবশ্যই এটা একটা বিশ্বকাপের ম্যাচ, সো এই ম্যাচটা অবশ্যই কাউন্ট হবে যে এই ম্যাচের কত গোল দেয়। শুধু এমবাপ্পে না, এখানে কিন্তু হ্যারিকেনও কিন্তু কাছাকাছি আছে। হ্যারিকেন যদি আরও 2টা গোল দেয় সে কিন্তু গোল্ডেন বুট পেয়ে যাবে। তো এই যে বিষয়গুলো এই জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট এবং তাদের মধ্যেও কারা হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফুটবল বোদ্ধা এবং আর্জেন্টিনা স্পেন তাকিয়ে থাকে এই ম্যাচটার দিকে। কারণ হচ্ছে তারা কি ভুলচুক করেছে, আসলে কোন দল আসলে বেশি শক্তিশালী, তারা কিভাবে খেলে আসছে ওই অনুযায়ী পরবর্তী ম্যাচটা। কারণ আর্জেন্টিনা দেখেছে যে ফ্রান্স কিভাবে তাদেরকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছে, ফ্রান্স কোন কোন জায়গায় দুর্বলতা দেখিয়েছে। হ্যাঁ, এই ফ্রান্স এইবারও কি করে এটা তারা দেখবে। আবার স্পেন দেখবে যে ইংল্যান্ড আসলে কি করে, তারা আসলে এই ম্যাচটা কিভাবে তারা খেলছে, আগের ম্যাচটা কেমন পারে নাই। তো দুই দলের একটা পরীক্ষা নিরীক্ষা এবং যারা জিতবে, ধরেন এই ম্যাচটা যদি ফ্রান্স যদি জিতে যায় এবং ভালো ব্যবধানে 200-300 করে দেয়, স্পেন থাকবে একটা গিয়ার আপের মধ্যে। তখন তারা ভাববে যে আমাদের সাথেই ফ্রান্স পারে নাই, তো সেই ফ্রান্স এখন এইভাবে জিতলো মানে হচ্ছে ইংল্যান্ড অনেক দুর্বল ছিল, যেই কারণে আমরা স্বাভাবিকভাবে তারা মানসিকভাবে এটা মাঠে ওইভাবে প্রভাব না পড়ে মানসিকভাবে একটা চাঙ্গা থাকবে। আবার আর্জেন্টিনাও তাই, যদি ইংল্যান্ড জিতে যায় আর্জেন্টিনা একটা মানসিকভাবে ইয়ে থাকবে যে আমরা যাদের হারিয়ে আসছে তারাই জিতেছে। মানে এই জিনিসটা এই ম্যাচের উপরে প্রভাব ফেলবে। আর ম্যাচের যদি আপনি ধরন বলেন যে এই ম্যাচটার যে আসলে কি রেজাল্ট হতে পারে, যে আমার কাছে যেটা মনে হয় দুই দলের খেলা দেখে ইংল্যান্ড খুবই ব্যালেন্স টিম। তারা হচ্ছে যে যখন তারা স্বাভাবিক খেলাটা খেলেছে ওই পকেটের মধ্যে ঢোকার আগ পর্যন্ত একদম আপনার গোল দেওয়ার পর যে তারা একদম নিজেরা যে গুটি সুটি মেরে যে চলে আসছে, এটা একটা মানে ঐতিহাসিক ভুল করার আগ পর্যন্ত তারা যেই খেলাটা খেলেছে সেটা যদি স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর ফ্রান্সের এই স্পেন ম্যাচটার আগে আমি আপনাকে বলেছিলাম যে স্পেন ম্যাচটার ফ্রান্স এবং স্পেন এই দুই দলের যে খেলাটা আপনি বলেছিলেন তো যে ফ্রান্স যেভাবে খেলে আসছে দুর্দান্ত, এবং সেই ফ্রান্সকে আটকাবে কে, দাদা বলে যে আটকাবে কে ফ্রান্সকে। আপনি দেখেন ফ্রান্স কিন্তু দুর্দান্ত খেলেছে এবং ফ্রান্স তার সর্বস্ব দিয়ে খেলেছে, কিন্তু স্পেন আগে থেকেই জানতো ফ্রান্সকে আটকাতে হলে কী করতে হবে। এই দলটা একমাত্র বিশ্বকাপে একমাত্র দল, তারা জানেন যে অপোনেন্টকে আটকে রেখে নিজেদের খেলাটাকে কীভাবে খেলতে হয় এবং পরিকল্পনা করা এবং সেটা মাঠে বাস্তবায়ন করা। এটা একমাত্র স্পেন এখন পর্যন্ত দেখেছে দুর্দান্তভাবে। এবং ম্যাচ টু ম্যাচ আপনি একদম ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত আপনি দেখবেন যে স্পেন কিন্তু প্রতিটা ম্যাচে ওই ম্যাচের গুরুত্ব অনুসারে খেলে।
একেবারে নিজেকে উজাড়ও করে দেয় না, আবার একেবারে গুটিসুটিও মারে না। তাদের যেই ম্যাচটা পর্তুগালের সাথে যা করার দরকার ছিল করেছে, বেলজিয়ামের সাথে যেটা দরকার আবার অন্য স্টাইলে, আবার ফ্রান্সের সাথে আবার আলাদা স্টাইলে। তো ওই জন্য বলবো যে ফ্রান্স ওইখানে হেরে গেছে। ফ্রান্স আসলেই খুব দুর্দান্ত দল, স্পেনের সাথে খেলা না হলে হয়তো ফ্রান্স আজকে আমরা ফাইনালে দেখতাম। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ফ্রান্স পরিষ্কার ফেভারিট। তো এই ক্ষেত্রে কিন্তু ভাই যেটা যে লুইস দে লা ফুয়েন্তে, তার কিন্তু ট্যাকটিক্যাল যে মাস্টার মাইন্ড, সেটারও কিন্তু একটা ভূমিকা ছিল। একই সাথে আবার যদি ইংল্যান্ড আর যে আর্জেন্টিনার খেলাটা দেখি, সেই ক্ষেত্রে যেমন থমাস টুকেল, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। থমাস টুকেল অতি রক্ষণাত্মক কৌশলের কারণে হেরে গিয়েছেন। অপরদিকে স্কালোনি, যেমন আমরা দেখেছি তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একটা লেফট ব্যাক সম্ভবত টাগলিয়াফিকো, তাকে উঠিয়ে লটারো মার্টিনেজকে নামিয়েছেন। তো এটাও কিন্তু একটা কোচদের লড়াই। আবার আরেকটা জিনিস, যেমন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যই কিন্তু স্কালোনি, হ্যাঁ। তো এই যে গুরু শিষ্যের যে একটা হবে, ব্যাটল হতে যাচ্ছে, শুধুমাত্র এই অ্যাসপেক্টে যদি প্রশ্ন করি দাদা, যে এই ফাইনালে গুরু শিষ্যের মধ্যে তার কে কার দিকে নজর থাকবে বেশি? না, গুরু শিষ্যের কোচের, হ্যাঁ, ডাগ আউটে একটা লড়াই তো চলে, কোচ ভার্সাস কোচ, এবং সেই লড়াইটাই তো আসলে মাঠের মধ্যে খেলার গতিপথ নির্ধারণ করে দেয়, তাই না? কোচ দে লা ফুয়েন্তে, হ্যাঁ, 2017 সালে ইউরো রেফারিজ কোর্স ছিল আর কি, ইউরো প্রো লাইসেন্স কোর্স, ওইটার কোর্স উনি লেকচারার ছিলেন আর কি, উনি একজন ডেমনস্ট্রেটর ছিলেন। তো এই অর্থে অবশ্যই গুরু, এই অর্থে স্কালোনির গুরু, হ্যাঁ। কিন্তু কখনো কখনো শিষ্য তো গুরুকে ছাড়িয়ে যায়, তাই না? তো স্কালোনি তো গুরুকে ছাড়িয়ে অনেক দূর চলে গেছেন। স্কালোনি 2টো কোপা আমেরিকা জিতেছে, স্কালোনি বিশ্বকাপ জিতেছে, যে বিশ্বকাপ জেতা মানে এপিটোম, তাই না? এটা একেবারে সাফল্যের শীর্ষবিন্দু, চূড়া, সেই চূড়া উনি স্পর্শ করেছেন। তারপরের বিশ্বকাপে আবার তিনি ফাইনালে তুললেন। তো সাফল্যের নিরিখে স্কালোনির সঙ্গে দে লা ফুয়েন্তে অনেক অনেক ব্যবধানে পেছনে পড়ে থাকেন। কিন্তু ঘটনা হলো যে একজন ওই যে সাফল্যের নিরিখে ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য পেছনে পড়ে আছেন বলে যে ভবিষ্যতে কিছু করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তা না। এবং ডিপেন্ড করে যে আপনার দল কেমন। আপনি ততটাই ভালো কোচ যতটা ভালো আপনার দল, তাই না? এটা তো আমরা জানি। আর স্পেন যে মানের দল, মানে এটা আমি আগেও বলেছি যে এই বিশ্বকাপে 2টো কমপ্লিট দল ছিল, যেটা সর্বাঙ্গ সুন্দর দল ছিল। একটা হলো ফ্রান্স আর একটা হলো স্পেন। মানে তাদের কোনো জায়গাতেই খামতি নেই। আপনি রক্ষণ বলুন, মাঝমাঠ বলুন, এবং অ্যাটাক লাইন, গোলকিপার, ইভেন গোলকিপার, মানে কোনো জায়গায় কোনো কি বলা যায় যে কোনো দুর্বলতা নেই। সেই ফ্রান্স, এরকমই তো দল ছিল ফ্রান্স, এবং ফ্রান্স যে গতিতে এগোচ্ছিল, দুর্মল, মানে অপ্রতিদ্বন্দ্বী, দুর্ভেদ্য, মানে অদম্য, আর কি কি বিশেষণ দেওয়া যায়। মানে সবাই বলা শুরু করলো যে, আমার মনে হয় যে এই ফুটবলের পৃথিবীর প্রায় প্রতিটি দর্শক বলা শুরু করলো এই ফ্রান্সকে কে আটকাবে, এই ফ্রান্স নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হতে চলেছে। কিন্তু সেই ফ্রান্স যেভাবে স্পেনের কাছে আটকে গেল, এবং একদম ট্যাকটিক্যাল ব্যাটেলে কিন্তু আটকে গেল, তাই না? সেই ট্যাকটিক্যাল ব্যাটল দে লা ফুয়েন্তে আর একদম মানে শেষ লড়াইতে এসে দাঁড়িয়েছেন। এই ট্যাকটিক্যাল ব্যাটলটা আর্জেন্টিনার সঙ্গে তার করতে হবে। এবং আর্জেন্টিনা, আমি একেবারে যদি শক্তির পাল্লায় যদি 2টো দলকে তুলি, সেখানে কিন্তু স্পেন এগিয়ে থাকে, মানে একদম প্লেয়ার টু প্লেয়ার রেটিংস যদি আমি দেখি, এগিয়ে থাকে মানে দল হিসেবে। কিন্তু ওই এগিয়ে থাকাটাই সব না। সেমিফাইনাল এবং ফাইনাল বা আসলে নকআউট, এই পর্যায়ে এসে কোনো দলকেই কিন্তু আপনি এগিয়েও রাখতে পারবেন না, পিছিয়েও রাখতে পারবেন না, এরকম মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানে আর এই আর্জেন্টিনার মধ্যে আমি যে জিনিসটা দেখছি, এটা এই যে বলা হচ্ছে লা স্কালোনেতা, জানেন তো, এই দলটার নাম হয়ে গেছে লা স্কালোনেতা। এবং তাদের যে নিজস্ব ফুটবল দর্শন, যে ফুটবলের স্টাইল, যেটা তো বলে লা নুয়েস্তা, আমরা তো জানি লা নুয়েস্তা, তাই না? এটা কিন্তু লাতিন ফুটবলের মধ্যে একটু আলাদা রকম, লাতিন ফুটবলের মধ্যেও আলাদা রকম। কোন সেন্সে? যে তারা দেখবেন যে ওয়ান টাচ ফুটবল খেলে, শর্ট পাস, হ্যাঁ, অনেক শর্ট
শর্ট পাস না, শুধু লং পাসও দেখবেন ওয়ান টাচ। ওয়ান টাচ। এই দলটা কিন্তু এই যাবতীয় নেতিবাচক খবরের মধ্যে, যে তারা ভালো খেলছে না, তারা আনুকূল্য পাচ্ছে, তার মধ্যেও কিন্তু প্রায় প্রতিটি ম্যাচেই এক এক স্পেল কিন্তু ওরকম দেখিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই লেফট উইং থেকে বল বাড়ালো, চলে যাচ্ছে কিন্তু রাইট উইঙ্গারের মাথায়, সে কিন্তু ঠিকই বলটা রিসিভ করলো। আর ছোট ছোট পাস তো আছে, দেখবেন কি যে সামনে দুজন অপোনেন্ট আছে, তার মাঝখান দিয়েও পাস দিয়ে দিচ্ছে, মানে একেবারে অবলীলাক্রমে, মানে নো লুক শট খেলার মতো দিয়ে দিচ্ছে, সতীর্থের পায়ে জমা হচ্ছে। এটা হলো ওয়ান টাচ ফুটবল। এটা একটা আছে, আর একটা হলো লা ভিঞ্জিতা একটা ব্যাপার আছে, সেটা হলো যে ওরা বডি ডজ দেয়, মানে ওরা কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলে, বডি ডজ দেয়, কিন্তু বডি কিন্তু টাচ করে না। আপনি দেখবেন আচ্ছা। যে হাওয়ায় তারা ভেসে যাচ্ছে, স্পেসটা নিয়ে কিন্তু সরে যাচ্ছে, আচ্ছা। এবং ওইটা দেখেই কিন্তু অপোনেন্ট সরে যায়। এই যে ইংল্যান্ডের সাথে এই ট্যাকটিক্যাল ব্যাটেলটা কিন্তু প্রথম 30 মিনিট হয়েছিল, কোনো দলের দিকেই কিন্তু কোনো গোলপোস্ট লক্ষ্য করে কিন্তু শট ছিল না। মানে ইংল্যান্ড প্রথমে শুরুটা করেছে, তারপরে দেখা গেল যে আর্জেন্টিনা কম না, মানে হোয়েন ইট কামস ফিজিক্যাল ফুটবল, আর্জেন্টিনা কিন্তু ওখানেও ছাড় দেবে না। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি যদি একদম ম্যান টু ম্যান ইয়ে করেন, তো তাহলে অনেক ব্যবধান কিন্তু পাবেন না, অনেক ব্যবধান কিন্তু পাবেন না। ওইখানে দেখা যাচ্ছে যে পাও কুভার্সি এবং আরেকজন ডিফেন্ডারকে আইমেরিক লাপোর্ট, পাও কুভার্সি সেন্টার ব্যাক হিসেবে দুর্দান্ত খেলছে। এদের কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজ এরাও কিন্তু দুর্দান্ত খেলছে। ঘটনা হলো যে ওদের ভুল কিন্তু কম হয়েছে। ভুল কম হওয়ারও আরও কারণ আছে। যদি আপনার উইং ব্যাকের কাভারেজটা থাকে, একটা পর্দা যদি থাকে, লেফট উইং ব্যাক এবং রাইট উইং ব্যাক যদি দুর্দান্ত কাভারেজ দেয়, তাহলে কিন্তু ওই সেন্টার ব্যাকের ওই ভুলগুলো ধরা পড়ে না। আর্জেন্টিনার কি হচ্ছে, আর্জেন্টিনার দুই উইং ব্যাক যে কোনো কারণেই হোক, এদিকে মলিনা আর এদিকে আপনার তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা, এরা কিন্তু কুইক, কিন্তু ওই যে ওরকম যেটা ট্রানজিশন কিন্তু নামতে পারে নাই। এই জন্যে কিন্তু ওই সেন্টার ব্যাকের দু একটা দোষ ধরা পড়ছে। এবং কি হলো, এটা নিয়ে আপনি এই যে ইংল্যান্ডের কোন এক ডিফেন্ডার ওটা বললো না, এই যে আর্জেন্টিনা এই যে সেমিফাইনালের আগে, যে এরা দুইজন হলো ওয়ার্স্ট সেন্টার ব্যাক। হ্যাঁ, ওয়ার্স্ট সেন্টার ব্যাক। এরা কখনো কখনো দুর্দান্ত খেলে এবং বেশিরভাগ সময়ই এরা গাধার মতো কাজ করে। তারপরে তো এই সেমিফাইনাল জিতে ক্রিস্টিয়ান রোমেরো কি উত্তর দিল, এটা আমরা দেখছি। আমরা তো এখন ওই যে এক্স কিংবা যেটা টুইটার, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। ব্যক্তিগত অ্যাকাউন্টে ওরা কিন্তু একেবারে ওরকমভাবে উত্তর দিয়ে দিচ্ছে, বলছে। আমরা তো দেখলাম আচ্ছা, এটা গেল ডিফেন্স। আচ্ছা, আর একটা হলো আর্জেন্টিনার মাঝমাঠ। দেখেন, আর্জেন্টিনার মাঝমাঠে হলো লিয়ান্ড্রো পারেদেস, তারপরে ম্যাক অ্যালিস্টার, তারপরে রড্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ। এটা কিন্তু কম না। আপনি হয়তো মার্কস বেশি দেবেন স্পেনের, কিন্তু এরা কম না, এবং এরা শেষ বিন্দু পর্যন্ত কিন্তু লড়াই করে। এরা যদি এদের সামর্থ্য হয়, প্রকৃত সামর্থ্য হয়, দেখা যাচ্ছে যে 90, এরা কিন্তু 100 দিচ্ছে। সেটা কি নিজেদের আর্জ, নিজেদের উইলিংনেস, এটা দিয়ে এই ঘাটতিটা কিন্তু পূরণ করছে। আর আরেকটা আছে অ্যাটাক লাইন। আপনি বলেন অ্যাটাক লাইন, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ আর মেসিকে একটু আলাদা সরিয়ে রাখছি। এরা তো যদি 4-4-2 ফরমেশনে খেলে, দুইজন ফরওয়ার্ড থাকবে, আলভারেজ আর মার্তিনেজ, তাই না, লাউতারো মার্তিনেজ। তো আপনি দেখেন তারা কিন্তু লিগে দুর্দান্ত তাদের পারফরমেন্স গেছে। অবশ্যই ইন্টার মিলানকে জিতিয়েছে লাউতারো মার্তিনেজ, তারপরে আতলেতিকো মাদ্রিদ তো এমনি ডিফেন্স মাইন্ডেড, রক্ষণাত্মক মানসিকতার দল, তারপরে তো সেখানে সে দুর্দান্ত। আর গত বিশ্বকাপের কথা যদি বলেন, সেই বিশ্বকাপে একেবারেই উদীয়মান খেলোয়াড় ছিলেন হুলিয়ান আলভারেজ। কি দুর্দান্ত পারফরমেন্স ছিল, তাই না? প্রথম 3-4 ম্যাচে একটু অফ কালার ছিলেন, কিন্তু তারপরে ওই দুর্দান্ত গোল দিয়ে তিনি তো ফিরে এলেন মিশরের সাথে, তাই না? ওই গোল তো আসলে এই যে কমিটি বলা হচ্ছে যে কমিটির দল, হ্যাঁ,
এটা তো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, Brilliance. তাই না? মোমেন্ট অফ ব্রিলিয়েন্স, সোজা কথা। সেই জন্য না কাউকে এগিয়ে রাখাও যাচ্ছে না, কাউকে পিছিয়ে রাখাও যাচ্ছে না। তবে হ্যাঁ, স্পেনের মূল শক্তির জায়গা কিন্তু মাঝমাঠ, এবং সেই মাঝমাঠের কাণ্ডারি হলেন রদ্রি। এবং রদ্রি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি এবং একটা ফাবিয়ান রুইজ। অদ্ভুত, কিন্তু রদ্রি কিন্তু ডিফেন্সিভ মাইন্ডেড, ওদের মধ্যে আবার ভাগ করা আছে। রদ্রি থাকবে ডিফেন্সিভ মাইন্ডেড, ডিফেন্সের দিকে তার চোখ থাকবে, আর ফাবিয়ান রুইজ কিন্তু এই যে। লম্বা শরীর, হ্যাঁ, সে কিন্তু লম্বা পায়ে বল বাড়াবে এবং ওরকমভাবে। ফ্রান্সের সাথে কিন্তু ওইটাই হয়েছে, ফাবিয়ান রুইজ ওইদিকে অ্যাটাকে ওরকমভাবে করেছে, তাদের জেরবার করেছে, আর রদ্রি পেছনে এসছে, শুধু পেছনেই না, পেছনে এসে ডিফেন্স করেছে, সমানে বল বাড়িয়েছে, রুইসকে দিয়েছে, ওইদিকে অ্যাডভান্সড লেফট ব্যাক কুকুয়ারেয়া তাকে বাড়িয়েছে, মানে অসাধারণ। রদ্রি ওয়াজ আউটস্ট্যান্ডিং, পুরো মানে অর্কেস্ট্রেটর, হ্যাঁ, পুরো ম্যাচের অর্কেস্ট্রেটর ছিলেন রদ্রি। তা যদি আবার এই রকম খেলাটাই হয়, স্পেনের এরকম খেলাটাই দেয়, আর ওই যে তাদের তিকিতাকা থেকে তো সরে গেছে না, দেলা ফুয়েন্তে তো সরে গেছেন টিমটাকে অন্যভাবে, সেই শুধু পাস আছে, পাসের নৈপুণ্য তো আছে, কিন্তু তিকিতাকা হলো আমি শেষ মুহূর্তে একটা পাস দেওয়ার চেষ্টা করব, যাতে অপোনেন্ট আমাদের মানে বিভ্রান্ত হয় এবং আমাদের নাগালি না পায়। হ্যাঁ, ওই তিকিতাকার আরেকটা দর্শন হলো যে শেষ মুহূর্তে তুমি গোলকিপারকে ডস দাও। তো তিকিতাকা থেকে একটু সরে এসে সেটা হচ্ছে ডিরেক্ট ফুটবল, যেটা দুই উইং ব্যবহার করছে। ডান দিকে আছে লামিন ইয়ামাল, বাঁ দিকে আছে অ্যালেক্স বায়েনা। হ্যাঁ, এই যে দুইজনের যে ফলার মতো এই যে উইং থেকে যে ক্রস বাড়াবে, আর মাঝমাঠে আছে ওইরাজাবাল, একেবারে মানে এখনকার এই সময়ের সবচেয়ে সরাসরি গোল করার জন্য খুবই ওস্তাদ আর কি, যেটা একদম মাঝমাঠ চিরে। তো এই স্পেন অবশ্যই আমি যদি পাল্লায় তুলি, আমি আগেই বললাম যে তাহলে এগিয়ে থাকে, কিন্তু আর্জেন্টিনা আছে একজন মেসি, তাকে নিয়ে তো কোনো ব্যাখ্যা করা চলে না, তাই না? আনডেসক্রাইবেবল এবং কি বলা যায়, মানে আনইমাজিনেবল, কখন কি করে ফেলে, মানে পায়ের জাদু, বিশ্বের সেরা খেলোয়াড়, এটা আনথিঙ্কেবল আসলে। এটা আমি এই যে এত বছর ধরে 21-22 বছর ধরে খেলা দেখছি তার, আমি এখনও খুব গভীর নিয়ে বসে থাকি, কিন্তু যদি কোনো রাতের খেলা থাকে, মেসির খেলা দেখবো, হয়তো নতুন আরও কিছু দেখবো। এটা অনিঃশেষ কি বলা যায়, অনিঃশেষ রহস্যের ভান্ডার আর কি। সুতরাং মেসিকে দিয়ে বিশ্বাস নেই মেসি কি করে ফেলে, আর অন্যদিকে কিন্তু সমান সমান লড়াই হবে, এরকম যে কোনো কিছুই হতে পারে ফাইনালে। ধন্যবাদ দাদা। এখন এইটা তো মহাদেশেরও একটা লড়াই, ইউরোপীয় ফুটবল দর্শন একরকম, আবার ল্যাটিন আমেরিকার দক্ষিণ আমেরিকার ফুটবল দর্শন একরকম। তো এটা তো দর্শনেরও লড়াই, যে ল্যাটিন নাকি ইউরোপ, কারণ ইউরোপ কিন্তু অনেক দিয়ে ইউরোপিয়ান ডমিনেন্স কিন্তু আমরা এই বিশ্বকাপেই দেখেছি, যে এই ফাইনালের সেমিফাইনালের 4টা দলের মধ্যে 3টাই ইউরোপিয়ান, সেইখানে সবে ধর নীলমণি দক্ষিণ আমেরিকার আছে শুধু আর্জেন্টিনা, তারা কি পারবে? এবার হীরা ভাইয়ের কাছে জানতে চাই, সেই ল্যাটিন আমেরিকার ফুটবল কি জিতবে ইউরোপিয়ান ডমিনেন্স? আচ্ছা, যেটা বললেন যে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপ, এই দুই মহাদেশের মধ্যে দাদা যেটা বললেন যে ল্যাটিনের মধ্যেও কিন্তু আর্জেন্টিনা একটু ডিফারেন্টলি ফুটবল খেলে, এই ফুটবলের মধ্যে কিছুটা আঁচ আছে আপনার ইউরোপিয়ান স্টাইল। তো যেটা ব্রাজিল বা কলম্বিয়া, হ্যাঁ, এরা যেইভাবে খেলে, চিলি এইভাবে কিন্তু তারা একটু ইউরোপিয়ান স্টাইল। অন্যদিকে ইউরোপের মধ্যে একটু ল্যাটিন স্টাইলে খেলে স্পেন, তাদের মধ্যে সরাসরি ইউরোপিয়ান স্টাইল থেকে একটু আলাদা পাস, নিজেদের ড্রিবলিং, নিজেদের কারুকাজ, নৈপুণ্য, এই জিনিসগুলো দেখায় হচ্ছে যে স্পেন। তো আমার কাছে মনে হচ্ছে দুই মহাদেশে দুই ঘরানার দল হলো মানে কাছাকাছি, কিন্তু তারা একটা ফুটবল খেলে, কাছাকাছি থাকবে। হ্যাঁ, কাছাকাছি থাকবে। স্টাইলটা আরেকটা ব্যাপার হলো লা মাসিয়া। হ্যাঁ, আরেকটা হলো লা মাসিয়া, এই কথাটা ভুলে গেলে চলবে না। লা মাসিয়া জানেন তো যে 324 বছর আগে কিন্তু সেই 1702 সালে ওই বার্সেলোনার একটা খামার বাড়ি, একজনের একটা খামার বাড়িতে এটা
ওটা ছিল খামার বাড়ি, আচ্ছা। এটা ছিল খামার বাড়ি। তারপরে এই খামার বাড়িটা 1979 সালে বার্সেলোনা নিয়ে নেয় আর কি, তখন পরিত্যক্ত, এবং ওইখানেই গড়ে ওঠে লা মাসিয়া। এই লা মাসিয়া তো আসলে একটা বিস্ময়, কত ফুটবলার আপনার তুলেছে। এই স্পেন দলটিতে কিন্তু 6 জন আছে লা মাসিয়ার খেলোয়াড়, পাউ কুবার্সি, 7 জন। লামিন ইয়ামাল, তারপরে দানি ওলমো, তারপরে এরিক গার্সিয়া, তারপরে কুকুরেলা। কুকুয়ারিয়া, তারপরে এরকম 6 জন মনে হয়, 6 জন আছে। তো আর মেসি, মেসিও তো মেসি কিন্তু ঘটনা হলো যে মেসি হলো লা মাসিয়ার বেস্ট প্রোডাক্ট। সারা বিশ্বে সবচেয়ে সেলেবল প্রোডাক্ট হলো মেসি, মেসি। এবং মেসি হলো লা মাসিয়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। লা মাসিয়া আলো এলো কীভাবে? মেসির কারণে, তাই না? আর মেসি হলো, আমি যেটা বলছি যে মেসির মধ্যে কিন্তু আর্জেন্টাইন ডিএনএ আছে, তাই না? মেসি অবশ্যই স্পেনে তৈরি, পরিপুষ্ট, স্পেনের জল হাওয়ায় বেড়ে ওঠা, স্পেনের ওই একাডেমিতে লা মাসিয়ায়, বার্সেলোনার একাডেমিতে গড়ে ওঠা। কিন্তু তারও তো ওই যে যেটা বলে না যে জল পড়ে পাতা নড়ে, একদম ছোটবেলা থেকেই তৈরি হয়, সেটা তো তৈরি হয়েছে সেই আর্জেন্টাইন সেই ডিএনএ দিয়ে। হ্যাঁ। আপনি বলেন সেই গ্রান্দোলা একদম তার ছোটবেলার দল, সেই 4-5 বছর বয়স থেকে তার দাদি না নানি তাকে নিয়ে যেতেন, তার বাবা ছিলেন ওইটার কোচ। সেখান থেকেই সে তো তার যে পায়ের জাদু, তার যে পাসিং ফুটবল, তার যে শুট, তার যে ডজ, তার যে ড্রিবল, ওটা তো সেখান থেকেই তৈরি। সেখান থেকেই তো তাকে ধরে আনা, তাই না? নিউয়েলস ওল্ড বয়েজে তাকে দেখে ওইখান থেকে পরে নিউয়েলস ওল্ড বয়েজে গেলেন মেসি, তারপরে সেখান থেকে তাকে নিয়ে আসলো বার্সেলোনা, সেই ন্যাপকিনে সেই সিগনেচার, এগুলো তো কাহিনী। তারপরে দেখেন বার্সেলোনা এসে সে তো তার স্টাইলটাই ধরে রেখেছে। বা আমি যদি বলি যে লা মাসিয়া তার স্টাইলেই কিন্তু ফুটবলটাকে এগিয়ে নিয়ে গেছে, যে দিস ইজ আওয়ার স্টাইল, দিস শুড বি আওয়ার স্টাইল। তো লা মাসিয়ার সবচাইতে বড় প্রোডাক্ট, সবচাইতে বড় ফসল মেসি, আর এই মেসিকে দেখেই তো এরা ফুটবল শিখছে মেসি। এবং অবাক করা ব্যাপার, এটা নোট ইট, এই 6 জন ফুটবলারই আলাদা আলাদাভাবে মেসির প্রতি তার মুগ্ধতার কথা বলেছেন। হ্যাঁ, যে হ্যাঁ আমরা মেসির সাথে খেলতে পারিনি, মেসির খেলা আমরা টেলিভিশনে দেখেছি, আমার জন্ম যদি আরও কয়েক বছর আগে হতো তাহলে মেসির সাথে খেলার স্বপ্ন পূরণ হতো, সেই স্বপ্নটা পূরণ হচ্ছে মেসিকে অপোনেন্ট হিসেবে পেয়ে। এতে আবার স্পেনের সাবেক কয়েকজন ফুটবলার বলেছে, ওহে বালক, তোমরা কিন্তু মেসিতে মুগ্ধ হও না, মাঠে গিয়ে নিজেদের খেলাটা কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু একটা বিপদ। এখন ওই যে লামিন ইয়ামাল যদি বল পাস করতে যে ওই মেসির দেখে আর কি, পায়ের কারুকাজ দেখে, হ্যাঁ, তাহলে তো মুশকিল, ডিস্ট্রাক্টিং। এইটা কিন্তু ইমোশনালি এখান থেকে মুক্ত থাকতে হবে, তা না হলে কিন্তু সর্বনাশ। মাঠে কেউ কাউকে ছাড় দেবে না, মেসি তো নয়ই, কারণ মেসির সব কিছু জেতা হয়ে গেছে, তারপরেও মেসি মনে করছেন যে আমার আর একটা ট্রফি দরকার। সেটা কি? সেটা হলো লাস্ট গ্লোরি, যে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতা। 1962 সালে এটা করেছে ব্রাজিল, 1938 সালে ইতালি। তো এত কাছে এসে মেসিরা কিন্তু ফিরে যেতে চাইবে না, তাই না? এবং সবাই এমনভাবে মেসির হয়ে খেলছে, মেসির জন্য খেলছে, এবং এই জন্যে আমার যেন কেন মনে হচ্ছে যে টানা দ্বিতীয়বারের মতোই কি ট্রফিটা মেসির হাতে উঠতেই পারে। তো ওইটাই আর কি দাদা যেটা বলেছেন, যে আমার কাছেও যেটা মনে হয় যে মেসির তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়তো এই বিশ্বকাপে, এবং তারা চাইবে যে এখান থেকে তারা আসলে মেসি আরেকটা বিশ্বকাপ জিতে তারা, এবং এইটার জন্য ওয়ার্ল্ড কাপে আসা মানে আর্জেন্টিনার যারা আছেন প্রত্যেকেই কিন্তু মেসির জন্য এই খেলাটা খেলছেন, মেসিকে সামনে মেসির জন্য মূলত খেলেছিল তারা গত বিশ্বকাপটা। এই বছর তারা হচ্ছে মেসির নেতৃত্বে আরেকটা, এবং এই বছর কিন্তু আর্জেন্টিনা দল আরও পরিণত, সবাই কিন্তু ওই মেসি ছাড়াও যে অন্যরা যারা, লাউতারো মার্টিনেজ আপনি দেখেন, তারপরে আপনার আলভারেজ, এরা। হ্যাঁ, এটা আমি আরেকটি হীরার সাথে আরেকটি বিষয় যোগ করি। মেসি কিন্তু এই টুর্নামেন্টে, এই বিশ্বকাপে কোচ অন দ্য পিচ, রাইট, মানে মাঠে কিন্তু মেসি কোচ হিসেবে খেলাচ্ছে।
সে নিচেই নিচে নেমে যাচ্ছে নিজেই, তারপর ডাইনি উঠে যাচ্ছে, সতীর্থকে বলছে বলটা এদিকে দাও, বলটা এদিকে দাও, বলটা আমাকে দাও। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পুরো এবং একটা ক্যাপ্টেন আর কোচ মাঠের মধ্যে। হ্যাঁ, ক্যাপ্টেন এবং কোচ। আর একটা ব্যাপার সেটা হলো যে যেটারে আমরা বলি যে পরিকল্পনা, প্রস্তুতি পরিকল্পনা কিন্তু সবচেয়ে ভালোভাবে নিয়েছে কিন্তু আর্জেন্টিনা। আমরা এটা অনেকে ভুলে যাই, এটা এড়িয়ে যাই, কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনি দেখেন মেসি 2022 বিশ্বকাপ খেলার পরে তাকে যখন পিএসজি আর রাখবে না, কন্ট্রাক্ট রিনিউ করবে না, তখন তো অনেক কথাই হয়েছে যে আবার বার্সেলোনায় ফিরে আসতে পারে, ইউরোপে কোথায় যাবে, মানে তাকে নিয়ে সৌদি প্রো লিগে চলে আসছে, সৌদি আরবে উনি এলেনও, মনে আছে একটা ট্যুরে উনি এসছিলেন, তখন তো একদম জল্পনা মনে হচ্ছে যে সত্যি হয়ে গেল যে মেসি মনে হয় সৌদি প্রো লিগেই আসছে, কিন্তু না, উনি ফিরে গেলেন। উনি গেলেন কোথায়? MLS-এ। উনি গেলেন যুক্তরাষ্ট্রে, যেখানে ওই 4 বছর আগেই কিন্তু নির্ধারিত হয়ে গেছে যে পরের বিশ্বকাপটা এখানে হবে। তার মানে মেসি ওই বিশ্বকাপের সাথে যেটা মানে কি বলা যায়, বিং দেয়ার এই ফিলিংটা নেওয়ার জন্য কিন্তু অনেক আগেই চলে গেছে ওইখানে। দর্শক নন্দিত হয়েছে, দর্শকদের কাছাকাছি গেছে, দর্শক প্রিয় হয়েছে, মাঠ চিনেছে, কোন মাঠে খেললে কি হবে না হবে কেমন, সমস্ত মাঠটির তো চেনা MLS-এ খেলতে তাই না? তারপরে নিজে আবার ট্যাকটিক্যালি নিজে কৌশল খাটিয়ে কিন্তু ওই ডিপলকে আবার নিয়ে গেছে, যাকে বলা হয় যে তার মানে বডিগার্ড, এবং ডিপলকে নিয়ে যেয়ে কিন্তু এটা আরও ভালো হয়েছে। ডিপলের হয়তো সেই গতি আগের মতো নেই, কিন্তু ওই যে আউটস্ট্যান্ডিং যে বোঝাপড়াটা দুইজনের মধ্যে, যে আন্ডারস্ট্যান্ডিং, ওইটা তো আছে। আপনি দেখেন যে ডিপলকে গত ম্যাচে সেমিফাইনালে প্রথমে নামায়নি, তাই না? কিন্তু ঠিকই ডিপলকে দ্বিতীয়ার্ধে নামানো হয়েছে, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু ম্যাচের যে রং বদলে দেওয়ার এই যে মুহূর্ত, এগুলো কিন্তু অনেকটাই ডিপলের পায়েও তৈরি, তাই না? সুতরাং আমি যদি বলি প্রস্তুতি পরিকল্পনা, সেখানে কিন্তু ওই স্পেনের চাইতেও এগিয়ে কিন্তু আর্জেন্টিনা। এখন কি ঘটে 19 জুলাই রাতে আর কি, রোববার রাতে এই নিউ জার্সি নিউ ইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামে, সেটাই দেখাচ্ছে। আচ্ছা, আমি ওই যে বললাম যে দুই দলের যদি আপনি যদি খেলার ইয়েটা ধরেন, তো এখানে মার্টিনেজ তো তাদের গোলরক্ষক খুবই ভালো খেলছে আর্জেন্টিনার। তো আর্জেন্টিনার যেটা বললেন যে দাদাও বললো যে তাদের ফরওয়ার্ড লাইন এই বছর এই বিশ্বকাপে কিন্তু সবচেয়ে ভালো আমার দেখা, মানে এটা তো আমার বক্তব্য, মানে আমার বিশ্লেষণ, তাতে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো ফরওয়ার্ড লাইনটা এবার আমার কাছে মনে হয়েছিল ফ্রান্সের, কিলিয়ান এমবাপ্পে, দেমবেলে এবং অলিসে, এবং এরপরে কিন্তু আপনার এই যে মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, তারপর আলভারেজ এবং মেসি, তো এই ত্রয়ী খেলবে এখানে। আমরা আগের একটা এপিসোডে আমরা বলেছিলাম যে ফ্রান্স এবং স্পেন খেলার আগে যে আপনি আমাকে বলেছিলেন যে বিশ্বের সেরা ফরওয়ার্ড লাইন, তো সেই ফরওয়ার্ড লাইনে আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম, এই ফরওয়ার্ড লাইনকে তো বল পেতে হবে এবং মুহুর্মুহুর বল পেতে হবে। এখানে আপনার অলিসেকে বল পেতে হবে, অলিসের থেকে এখানে দেমবেলের বল পেতে হবে, এবং এমবাপ্পের মাঝখানে যদি বলটা না পায়, মিডফিল্ড থেকে যদি সাপ্লাইটা না হয়, তাহলে কি করবে এরা? তো আমি ওই সময় বলেছিলাম যে ফ্রান্স যত শক্তিশালী হোক, মিডফিল্ড কিন্তু কন্ট্রোল করবে স্পেন, এতে কোনো সন্দেহ নেই। এবং দেখেন ওই খেলায় শুধুমাত্র মিডফিল্ডের কারণে স্পেন কিন্তু জিতেছে, এবং ফ্রান্সের হারার কারণ শুধু মিডফিল্ড। এই মিডফিল্ডের কারণে তারা তিনজন, তাদের যেহেতু ডিফেন্সও ভালো স্পেনের, এই তিনজন যখন অল্প অল্প বল পেয়েছে, প্রতিনিয়ত একের পর এক তারা বল পায়নি, অলিসে একের পর এক বল পায়নি, যেই কারণে তারা কিন্তু ওইভাবে করে অ্যাটাকটাও করতে পারে না, এবং অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে। যখন দেখে যে মাঝমাঠ থেকে না নিচের দিকে না উপরের দিকে, দুই দিকে সরে গেছে, তো স্পেন হচ্ছে এই কাজটা করে। আপনি দেখেন যে আজকে দাদাও বললেন তাদের সেন্টার এই এনজো ফার্নান্দেস, হ্যাঁ, তার যে খেলা, বা ডিপল, ম্যাক অ্যালিস্টার, হ্যাঁ, এই যে তাদের মিডফিল্ড আছে, এই মিডফিল্ডটাকে আমার কাছে পেদ্রি, রদ্রি বা ফাবিয়ান রুইস বা মিকেল মেরিনো এদের মতন আমার কাছে মনে হচ্ছে না। তারা যতটা কার্যকর এই বিশ্বকাপে, যতটা স্পেনের মিডফিল্ড যতটা কার্যকরী এবং
প্রমাণিত, এটা 1-2 ম্যাচে না, প্রতিটা ম্যাচে প্রমাণিত তাদের মিডফিল্ড। যদি বলেন দাদা যে আপনি বলেন যে ডিপল, আমি এটা অবশ্যই ভালো খেলেছে, কখন ভালো খেলেছে? না, ডিপল তো আগে ভালো খেলেনি। হ্যাঁ। ডিপলকে নিয়ে আগে অনেক প্রশ্ন আরে, উঠেছিল। প্রশ্ন উঠেছে, হ্যাঁ। ডিপল সেইভাবে তার নামের প্রতি মানে সুবিচার সুবিচার করতে করতে পারে পারেনি। নাই বলে কিন্তু হ্যাঁ। সেমিফাইনালে ফার্স্ট হাফে ডিপল ছিল না। ছিল না, রাইট। এটা কিন্তু বিরাট ডিসিশন। হ্যাঁ। এবং এবং সেই ডিপলকে নামানো হলো 60 মিনিটের পরে মনে হয়, হুম, দ্বিতীয়ার্ধে 62 মিনিট না 62 না 64 মিনিটে একসাথে তিনটা বদল change, করলেন আর হ্যাঁ। কি স্কালোনি। এখন দেখেন দাদা, ওই নামার পরে কিন্তু ডিপল ভুল করে। ইংল্যান্ড গোল দিছে কখন? ইংল্যান্ড গোল দিয়েছিল কত? 55 মিনিটে। 55 মিনিটে ইংল্যান্ড গোল দেওয়ার 1.5 মিনিটের মধ্যে পুরোপুরি নিচে নেমে গেল, এবং হ্যাঁ। পুরা তাদের হচ্ছে, আমরা একটা ছবিতে দেখলাম তাদের হচ্ছে, এবং তারা কিন্তু গোল দেওয়ার পরে তাদের বল পজিশনিং মাত্র 12। এটা বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে এমন কোনো ঘটনা ঘটে না কোনোদিন, যে 12% বারবার শুধু আর্জেন্টিনাকে অ্যাটাক দিতে মানে তারা হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে। এখন ধরেন ডিপল যেখানে খেলছে, এই ডিপলের তো আমি দেখছি ডিপল যখন বল পেয়েছে তার ধারে কাছে চৌসীমানার মধ্যে ইংল্যান্ডের কোনো প্লেয়ারই ছিল না। আপনি সে ভালো না খেলে তো কোনো উপায় নেই, কারণ ইংল্যান্ডের প্লেয়াররা তো সবাই এই ডিবক্সের ভিতরে, তাদের 10 জন প্লেয়ার হ্যারি কেইন সহ একদম ওখানে বসে আছে। এখানে আমার একটা ব্যাখ্যা আছে। এখানে সবাই বলছে যে তারা ডিফেন্সিভ হয়ে গেছে বলে এই অবস্থা হয়েছে, যে 10 জন নিচে নেমে গেছে। কিন্তু ঘটনা হলো যে আমরা ওই জিনিসটা দেখছি না যে ওরা নিচে নেমে যেতে বাধ্যও হয়েছে। না, আমার কাছে না, এটা মনে হয় ওরা না। নিচে নেমে যেতে বাধ্যও হয়েছে, এবং যদি নিচে নাও নামতো, যদি আরও অ্যাটাক করতো, যদি উপরে যেত, আর্জেন্টিনা কিন্তু ওদের ওপেন করতে পারছিল না, ওদের ব্লকটা কিন্তু ভাঙতে পারছিল না। আমরা যদি খেয়াল করে দেখি যে ব্লকটা কিন্তু ভেঙেছে 2-3 বার। ওই গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অনেকটা সময় নিয়ে লম্বা করে মেরেছে আর কি মেসির কাছে, ব্লক পারিয়ে বিয়ন্ড দ্য ব্লক। এই কৌশলটা কিন্তু করেছে। যদি আর্জেন্টিনা কিন্তু চাচ্ছিল যে ওরা উপরে আসুক, যদি ওই নিচে নেমে না যেত, গোল আরো বেশি হতো। না, আমি এটা বলতে পারি আমার গোল কাছে আরো বেশি হতো। আমার কাছে এটা মনে হয় না, কারণ কি, কারণ এই যে 2টা ব্লক ভেঙেছে কিন্তু এমিলিয়ানো মার্তিনেজের লম্বা বাড়ানো বলে, একদম ওই যে ডিফেন্সিভ মিডফিল্ডের পেছনে যে খেয়াল করে দেখুন যে মেসি সেই বল কিন্তু ধরেছে। আর তাদের এতই ফায়ার পাওয়ার, এতই তাদের ডিফেন্সিভ ঠেকাতে পারলো না কেন? মেক্সিকোর সাথে ঠেকালো। মেক্সিকোর সাথে না, আমি বলি আর্জেন্টিনা তো দুর্বল দল। আমার মনে হচ্ছে যে আমি একটু আর্জেন্টিনার টেনে কথা বলছি, নট দ্যাট, আমি এটা খেয়াল করেছি। তো 10 জন নামিয়ে করতে পারলো না কেন? অ্যাটাক লাইনের এইটাই তো ব্যাপার, পারলো না। এইটা হচ্ছে পারবে না। এটা হচ্ছে যে অ্যাটাক যখন একের পর এক আসে, আপনি যখন না মেসিকে যেভাবে ট্যাকল করেছে 4-5 জন মিলে, জানেন তো, 4 জনকে কিন্তু কাটিয়ে চলে আসছে মেসি, ওইটাও তো ভাইরাল হয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো? এখন ট্যাকটিক্সের ভুল, এটা তো ধরা সহজ। ওইটাই এখন হচ্ছে যে ইংল্যান্ড যেটা করেছে এটা হচ্ছে অতীত, কারণ ইংল্যান্ড যেটা করেছে এটা মাসুল তারা গুনেছে, এবং এই খেলাটায় বলবো যে ইংল্যান্ড আত্মহত্যাই করেছে নিজে, কারণ এইভাবে না খেললে আমার কাছে মনে হয় না যে এইভাবে না খেললে। আমি একটা জিনিস যোগ করি যে আমি একটা জিনিস দেখছি না, এটা কিন্তু স্কালোনিকে একটু ক্রেডিট দিতে হয় যে আর্জেন্টিনা কিন্তু কখনো ক্রসিং, যেটা ক্রস কিন্তু তারা তেমন একটা করে না। আর্জেন্টিনার কখনোই কখনো উইং প্লে তাদের শক্তির জায়গা না। হ্যাঁ, উইং দিয়ে তারা খেলে না। তারা কি করে? তারা উইং দিয়ে শর্ট পাস করে, তারা সেন্ট্রালি অ্যাটাক করে, উইং দিয়ে বল বাড়ায়, মাটি ঘেঁষা, গ্রাউন্ডার দেয়, কিন্তু তারা ক্রস করে না। তার মানে তাদের সেই উইঙ্গার নাই। এবং এই ক্রসগুলো কারা করে? এরা ওই যে উইং প্লে করে, কিন্তু এদের উইং ব্যাক 2 জন, এরা ওভারল্যাপ করে আসে কিন্তু করে। এটা আর্জেন্টিনার ওই ম্যারাডোনার সময়, ওই সময় ছিল 86-এ দেখেছি উইং প্লে হয়েছে, কিন্তু তারপরে আমি আর দেখি নাই যে উইং প্লে আর্জেন্টিনা বড় শক্তি। কিন্তু আর্জেন্টিনা আমি দেখছিলাম বারবার তারা ক্রস করছে, তো মানে ওরা হলো কি, আর্জেন্টিনা হলো কি যে ওই প্রতিপক্ষের ডিফেন্সিভ থার্ডে বা তাদের অ্যাটাকিং থার্ডে ওরা স্পেস তৈরি করে, উইং ব্যাকরা যায়, উইং ব্যাক 2 জন, একজন গেল, আরেকজন পেছনে আসলো, এভাবে যায়, জায়গা বদল করে। আর ওই যে তাদের অ্যাটাকার, তাদের মেসি আছে আর 2 জন আছে। মেসি তো এইখানেই অনন্য,
এখানেই তো ইউনিক, এবং মেসিকে কেন্দ্র করে এই দল সাজানো হচ্ছে 2016 সালের পর থেকে, যার জন্য তো সেইভাবে উইঙ্গার কিন্তু উঠে আসেনি, এবং উইং প্লে কখনোই তাদের শক্তির জায়গা না। এটাও কিন্তু লা মেসি থেকে অনুপ্রেরণা পেয়েছে। হ্যাঁ। এই যেমন পেপ গার্দিওলা মেসিকে কেন্দ্র করেই কিন্তু বার্সেলোনা দলটা সাজিয়েছিলেন। তারপরে তো সেটা একটা ইতিহাস, সেই সময় যে এই বার্সেলোনা ম্যাচ আপনি দেখেন আজকে এই টুর্নামেন্টের যে টোটাল খেলাগুলো দেখেছি, সেখানে ধরেন মেসি যখন উইং প্লেয়ার থেকে তারা কিন্তু মাঝখান দিয়ে বরাবর খেলে, তো মেসির এই বলের সাপ্লাইটা তো এখানে পেতে হবে। আর হচ্ছে যে মিডফিল্ড যখন স্পেন যখন কভার করে ফেলবে, আপনি এই যে পেদ্রি হচ্ছে যে সামনে গিয়ে, রদ্রি পেছনের দিকে, ফাবিয়ান রুইস, বা এরপরে যদি আপনার গাভি আপনি জানেন যে একটু সামনে আগে খেলে, আবার মিকেল মেরিনো হয়তো সুপার সাব হিসেবে নামে। তো আর একটা ধরেন এই তখন কিন্তু মিডফিল্ডটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, এবং এই মিডফিল্ড যখন কভার করতে না পারবে, মেসির আসলে ওইভাবে করে বল পাওয়াটা আসলে আমার মনে হচ্ছে ফাইনালে ডিফিকাল্ট কঠিন হয়ে হয়ে যাবে এবং কঠিন করে ফেলবে। এই স্পেন কিন্তু আর্জেন্টিনার খেলাটা এখানে কঠিন করবে। আর মেসি কোথায় খেলে আপনি দেখেন, মেসি নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার, বিশ্বের সবচেয়ে ভালো প্লেয়ার, আমার কোনো সন্দেহ নাই। মেসি তো আপনার ডিফেন্স করবে না তাদের, এবং আপনি দেখেন তাদের যে ডিফেন্ডার যে ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ বা মলিনা, এরা যখন খেলবে, ফ্রি পজিশনে আমরা দেখছি। এই যখন তিনজন কিন্তু এই যাবৎকালে প্রতিটা ম্যাচে একের পর এক গোল খাচ্ছে। এই সেন্টার ডিফেন্ডারদের ভুলের কারণে বা তাদের এত স্লো মনে হচ্ছে আমার, এবং তারা এত বেশি অপোনেন্টকে, এরা কেপ ভার্ড থেকে যেভাবে করে, কেপ ভার্ডদের কোনো স্ট্রাইকার নাই ঠিক মতন, তাদেরকে যেভাবে করে স্পেস দিল, যারা মিশরের সঙ্গে যখন তারা মিশর কাউন্টার অ্যাটাকে গোল দিচ্ছে, তারা মনে হচ্ছে দিশার হয়ে যাচ্ছে, মহাসাগরে পড়ছে। এবং প্রতিটা ম্যাচে আপনি যখন সুইজারল্যান্ডের সাথে, সুইজারল্যান্ড 20তম দেশ, সুইজারল্যান্ডের সাথে তারা যখন এক গোলে এগিয়ে আছে, তখন একের পর এক আক্রমণ করে যাচ্ছে সুইজারল্যান্ড আক্রমণ করতে পারে, আমার মনে হচ্ছে এখনই গোল হবে, সঙ্গে সঙ্গে গোল হলো। মানে এই যে জিনিসগুলো, তাদের ডিফেন্স লাইনটা এত দুর্বল। এই টুর্নামেন্টে যারা সেমিফাইনাল খেলেছে তাদের মধ্যে সবচেয়ে দুর্বল ডিফেন্স হচ্ছে আর্জেন্টিনার, এই 4টা দলের মধ্যে। ইংল্যান্ডের মতো কথা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এখানে এই ডিফেন্স আবার গোলও ঠেকায়। হ্যাঁ, না গোল ঠেকায়, কিন্তু যে আপনি কয়টা ঠেকাইছে ধরেন, কিন্তু এই স্পেন না একটা খেলার তো ধরন থাকে, যে ভাই আমরা গোল কনসিড করতে পারি, আমাদের ডিফেন্স ভালো না, আমাদের সেন্টার ব্যাক ভালো না, আমাদের গোল করতে হবে। আমি সেটা বলি না, তো 19টা গোল তো করেছে না 19টা না কয়টা? হ্যাঁ, ওই গোলগুলো, এবং এই টুর্নামেন্টে যারা সেমিফাইনাল সবচেয়ে বেশি কিন্তু গোল খেয়েছে কিন্তু আর্জেন্টিনা। হ্যাঁ, তো এই যে তাদের যে ডিফেন্স লাইন, আমি বলছি না যে তাদের অ্যাটাক লাইন ভালো না, অ্যাটাক লাইন অবশ্যই ভালো, কিন্তু ডিফেন্স লাইনটা ততটাই আবার খারাপ। এইটা হচ্ছে এই ডিফেন্স লাইনটা খারাপ, এবং স্পেনের সাথে খেলার কারণে, ইংল্যান্ডের সাথে আমি এটা বলি না, স্পেনের সাথে খেলার কারণে স্পেনের কিন্তু মিডফিল্ডও কিন্তু আর্জেন্টিনা থেকে ফার বেটার। এবং এই একটা কারণে আপনি যখন আর্জেন্টিনা দেখেন, আর্জেন্টিনার আপনি নাম বলতে পারবেন যে এই কয়জন ভালো খেলছে, এই 3জন, রোমেরো, হ্যাঁ, হুলিয়ান আলভারেজ, লিসান্দ্রো, লাউতারো মার্টিনেজ বা মেসি, এরা অ্যাটাক লাইনে ভালো খেলছে। এবং এখানে আপনার লিসান্দ্রো মার্টিনেজ একমাত্র দেখছি সেন্টার ব্যাকে একটু ভালো খেলে, মানে এছাড়া কিন্তু এই গোনা, এবং এরা খুব ভালো খেলে, কোনো সন্দেহ নাই। কিন্তু স্পেনের তো ভাই 11 জন খেলে, 11 জন প্লেয়ার ফর্মে আছে, এবং 11 জনের পরে তাদের যে সাবস্টিটিউট যারা নামে, মিকেল মেরিনো যদি নামে বা ওলমো যখন নামে, তারাও কিন্তু ফর্মে, এবং টোটাল, এবং আমি বলি না ওই 4 জনের থেকে এরা কেউ বেটার, কিন্তু 11 জন মিলে কিন্তু ওই 11 জনের থাকে বেটার। এবং যখন আমি আপনাকে এই দাদাকে বলে, আজকে তো এই প্রোগ্রামে, এটা রেকর্ডেড প্রোগ্রাম, এখানে আমি বলে যাচ্ছি, যদি স্পেন তার স্বাভাবিক খেলাটা খেলে এবং ওই খেলাটা তাদের যে খেলার ধরনটা যদি এটা বজায় রাখে, এই ফাইনালে আমার মনে হচ্ছে একতরফা একটা ম্যাচ হতে পারে। এবং আর্জেন্টিনা এখানে মানে ওই ফ্রান্সের যেই ঘটনা ঘটছে, ফ্রান্স একই রকম তাদের অ্যাটাকিং ছিল, আর্জেন্টিনার একই রকম অ্যাটাকিং আছে, ফ্রান্সেরও কিন্তু ডিফেন্স লাইনে দুর্বলতা ছিল, আর্জেন্টিনার আছে। ফ্রান্সের কিন্তু তুলনামূলক আর্জেন্টিনার থেকে মিডফিল্ড কিছুটা ভালো ছিল। এই আর্জেন্টিনার কিন্তু মিডফিল্ড এই টুর্নামেন্টে অন্তত ওই রকম করে ভালো খেলছে না, এবং নামের প্রতি তারা সুবিচার করতে পারছে। এটা যদি ওই দিন সুবিচার করে, ওই দিন যদি আর্জেন্টিনা তার নামের প্রতি সুবিচার করে। আর ফ্রান্সের মিডফিল্ড ভালো ছিল, ঠিক আছে, আমি স্বীকার করছি, কিন্তু ঘটনা হলো যখন পারপাসফুল খেলা হয়, তখন দেখা যাচ্ছে যে এই মিডফিল্ডই অনেক দূর যাচ্ছে, এবং অনেকটা কাজ করে। ম্যাকঅ্যালিস্টার বক্স টু বক্স খেলছে, এনজো ফার্নান্দেজ বক্স টু বক্স, নিচে নামছে, উপরে উঠছে, গোল করছে, তাই না? গোল স্কোরিং, ম্যাকঅ্যালিস্টার গোল করেছে। এই যে সেকেন্ড গোলটা, এই যে ইংল্যান্ডের সঙ্গে যে গোলটা হলো, গোলটা তো ম্যাকঅ্যালিস্টারের হতে পারতো, তাই না? পোস্টে লেগে আসছে।
তার মানে এদের যেমন গোলের দিকে যেমন তাদের ইয়ে আছে, গোলের গন্ধ যেমন পাচ্ছে, সেরকম ভাবে তারা ডিফেন্সও না করতে আমি পারছে। আমি সেটা বলছি আমি মনে তাদের করি কি আর্জেন্টিনা যেমন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার এবার কিন্তু অভাবটা চোখে পড়ে, না, যেমন আমি কিন্তু- মাস্কেরানো, আমি ক্যাম্বিয়াসো, এরা কিন্তু সেন্টার ডিফেন্সিভ লিয়ান্ড্রো পারেদেস কিন্তু সেই তুলনায় খুবই মাস্কেরানো অনেক আগে শেষ হয়ে আমি বলি গেছে। ম্যাকঅ্যালিস্টার 2018 সালে আর্জেন্টিনার ডাউনফলের অন্যতম কারণ ছিল মাস্টেরানো। হি ওয়াজ সো স্লো, স্লো। নামতে পারতো না, 3 গজের বেশি দৌড়াতে পারতো না। মার্চেনানো তার জীবনের শেষ দিন পর্যন্ত দুর্দান্ত খেলে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন এনজো ফার্নান্দেজ, আমি আমার বক্তব্য দিচ্ছি আর কি, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার তারা যেভাবে খেলেছে, অ্যাটাকিং মিডফিল্ড এই তারা যেভাবে খেলছে, আমি বলছি যে তারা যে দুর্দান্ত খেলেছে বা ওই সার্কো সেটা, কিন্তু কাদের সঙ্গে কিভাবে খেলছে, আমি বলছি যে স্পেন তাদের খেলাটা ওই ফ্রান্সের মতো যদি তাদের খেলাটা যদি আটকে দেয়, এবং স্পেনের কিন্তু এই সক্ষমতা আছে, এবং রদ্রি, বিশেষ করে রদ্রি, এবং এই পাশে হচ্ছে ফাবিয়ান রুইজ, এবং যদি পেদ্রি আগে খেলে বা নাই খেলুক, এখানে যদি আপনার গাভি কিন্তু উপরে ওঠে, আপনি দেখবেন যে ওই জায়গাটায় আপনার কুকুরেলা উপরে উঠে আসে মাঝে মাঝেই, সে একদম লেফট উইংয়ে আপনার অ্যালেক্স বায়ানার ওখান পর্যন্ত দুইজনে মিলে ঠেলাঠেলি করে, হ্যাঁ, এক লেফট উইংয়ে। তো এই যে তাদের খেলার যে গতি এবং খেলা যে তারা হচ্ছে কন্ট্রোল, আপনি বলে রাখি, আপনি লিখে রাখেন এই খেলায় স্পেনের কয় গোলে জিতবে? না, দু গোলের কথা বলছি না, আমি বলছি স্পেনের একতরফা হলে তো বলতে হবে 6-0 5-0 একটা বলি আমি, স্পেন এইখানে এই ম্যাচে আর্জেন্টিনার বল পজিশন প্রত্যেকটা ম্যাচে দেখেন যে আর্জেন্টিনার বল পজিশন 60-এর উপরে প্রত্যেকটা ম্যাচে। না, আর্জেন্টিনার বল পজিশন 55 এদের চেয়েও কম ছিল। কাদের? ওই যে না, সুইজারল্যান্ডের চেয়ে কম সুইজারল্যান্ডের ছিল, চেয়ে বেশি ছিল। শেষ দিকে বেড়ে total গেছে, খেলার কিন্তু যখন শুরু করে শুরুর দিকে একটু কম ছিল, তো পরে আবার অনেক বেশি ছিল। বেশি ছিল শুরুর দিকে। হ্যাঁ, এই পুরো টুর্নামেন্টে ইংল্যান্ডের ম্যাচে তাদের গড় হিসাবে বল পজিশনটা আর্জেন্টিনা সেভাবে পারছে না, বিকজ অফ ওই যে স্লোনেস, তারপরে তাদের ওই সেরকম ধারালো উইঙ্গার নাই, ওইটা এসব বলছি যে নানা কারণে। বল পজিশনের আমি ওইটা বলছি যে আর্জেন্টিনার এই ম্যাচে বল পজিশন কম থাকবে, এবং বল পজিশন ফ্রান্সের বেশি, এবং আর্জেন্টিনাদের স্বাভাবিক খেলাটা বল পজিশন বেশি থাকবে, হ্যাঁ, আর- কিন্তু এই স্পেনই প্রমাণ করছে যে বল পজিশন ইজ নট অল। এটা কবে দাদা? এই তো 2000 এই যে ইয়েতেই তো, এটা তো লাস্ট, হ্যাঁ, এই বিশ্বকাপের আগে। আরে ভাই 2010 সালে চ্যাম্পিয়ন হওয়ার পরে আর কবে তারা এই করছে, এই যে কিছু এইবারই, খেলা- একদমই না। এইবারই করছে, সেটা হলো হ্যাঁ। দে লা ফুয়েন্তে এর মধ্যে তো আপনার 22 সাল তারপরে পর্যন্ত মনে হচ্ছিল স্পেনের- যে কি আমরা কি আমাদের ফুটবল কি হারিয়ে গেল। হ্যাঁ, স্পেন 22 সাল এই জন্য। পর্যন্ত এই টিকা টাকায় যেটা ছিল, ওই আমি ওইটা বলছি যে আমি শুধু বল পজিশন, আমি বলছি এই বিশ্বকাপে, এবং তাদের খেলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই আগের খেলাটা নাই। হ্যাঁ, ওদের চেঞ্জ এবার হয়েছে, যেটা হয়েছে, ওই চেঞ্জ হয়েছে তো আর্জেন্টিনা আরো বেশি ফ্লেক্সিবল। হ্যাঁ, আর্জেন্টিনা মাঠে অনেক বেশি পজিশন flexible, চেঞ্জ করতে পারে, ফরমেশন চেঞ্জ করতে পারে আরো বেশি। আরো বেশি। আর্জেন্টিনা অনেক দুর্বল দল, না, দুর্বল উইদাউট না। মেসি আপনার দৃষ্টিতে একেবারেই দুর্বল দল। না, কিন্তু তারপরেও দেখবেন যে আর্জেন্টিনাকে এই যে কথার লড়াই এখন শুরু হয়েছে, হ্যাঁ, রেফারি যেন ঠিক মতোই করে, কমিটির দল সব আছে। রেফারি সব না আমার কাছে সব মনে হচ্ছে না আমি তো ফাইনালে দেখছি স্পেনের সব ফুটবলাররা কিন্তু বলা শুরু করেছে, না, অনেকেই যে না এটা কিন্তু ইয়ে হতে হবে, কি যেন রদ্রি বলেছে, তারপরে ইয়ে ইকার ফাবিয়ান, ক্যাসিয়াসও কিন্তু ইকার ক্যাসি, হ্যাঁ, না, সাবেকরা তো ক্যাসিয়াস বলতেছেই বলছে। এই ক্যাসিয়াস দলেরই বলছে আপনার রদ্রি, ইয়েকে নিয়ে, ইংল্যান্ডকে নিয়ে। ফাবিয়ান রুইজ, হ্যাঁ, যে রেফারি কিন্তু ওই যে 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 যেগুলো ফরে যায়, হ্যাঁ। যখন তারা ফিজিক্যাল ফুটবল খেলবে, এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দিতে হবে। তার মানে কি আপনার আগে তো একটা মেন্টাল গেম চলবে, তাই না? না, সেটা চলবে, আমি সেটাই বলছি, আমি সাইকোলজিক্যাল ওয়ার চলবে, ওটাই দাদা আমি বলছি সেই যে সাইকোলজিক্যাল ওয়ার চলবে। না, আমি বলছি আর যে ঘটনা হলো আপনার কি যে ইয়েটা- ফাইনাল দুইটা দলই ফাইনালে উঠেছে, একটা দল কঠিনভাবে জিতে ফাইনালে উঠেছে। এটা কিন্তু ভেরি মানে ইয়ে যে এই 36 নম্বরের সাথে জিতেছে, 65 নম্বরের সাথে জিতেছে, নট দ্যাট তারা বিশ্বকাপে খেলতে এসেছে, না, কোনো তারা দলই কিন্তু ওইরকম না। প্রতিপক্ষ। না, আমি তাই সেটা না? বলছি যে আমি কিন্তু সেই আর্জেন্টিনা সেজন্য এখানে position- বাংলাদেশেও মানে কিন্তু একটা ফাইনালে এমন লড়াইটা একটা- হবে শেষ লড়াই। এখনো যেমন আমরা হ্যাঁ, বাংলাদেশের শেষ লড়াই। কথার আমার লড়াই কাছে দেখতে যেটা মনে পাচ্ছি। হয়, এই শেষ আমি লড়াইটা, আপনাকে বললাম যে শেষ তাদের যে- লড়াইতে যদি ইয়ে করা হয় তো স্পেন এগিয়ে থাকবে। স্পেন এগিয়ে আছে, এই যে এই নানা রকমের ইকুয়েশন, তাদের এই ভালো ইয়ে ভালো সবকিছুই, তাই না? কিন্তু না, ঘটনা ওই যে হলো যে তাদের এইটা শেষ লড়াই। তাদের যে স্পেনের যে ডিফেন্স লাইন, হুম। এবং এই ডিফেন্স লাইন এটা নিঃসন্দেহে কিন্তু নিঃসন্দেহে ওয়ার্ল্ড কাপের সেরা। এবং এইটা কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স লাইন কিন্তু তাদের তুলনায় অনেকটাই হু নোজ কি ঘটে,
হ্যাঁ। আপনি সেটা আপনি থিওরিটিক্যাল না, বলতে আমি পারেন। আমি তো থিওরিটিক্যালি আপনি- বলি, হ্যাঁ। আমি হচ্ছে যে কি ঘটে ঠিক। ওটা তো আমরা খেলার দিনে আমরা হচ্ছে এখানে আলোচনা যেটা করছি যে আসলে এখন পর্যন্ত দুই দলের পরিসংখ্যান মানে দুই দলের যে যারা যারা খেলছে তাদের অপোনেন্ট, যেমন স্পেনের ডিফেন্স আর্জেন্টিনার ডিফেন্স, স্পেনের মিডফিল্ড আর্জেন্টিনার মিডফিল্ড, এবং স্পেনের অ্যাটাকিং আর্জেন্টিনার অ্যাটাকিং এবং উইঙ্গার, দুই উইঙ্গার সব যদি বলেন, কিছুই স্পেনে গিয়ে আছে, না কিন্তু আপনার এই আর্জেন্টিনার একজন মেসি আছে, হ্যাঁ, হ্যাঁ, এই এটাই আসলে আর্জেন্টিনার আমার একজন কাছে যেটা মেসি আছে, মেসি- একজন লিওনেল মেসি আছে, দো হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তারপরেও মেসি 8টা গোল করেছে, মেসি 4টা অ্যাসিস্ট করেছে। না মেসি যদি ওই 8টা গোল করে আমার কাছে তারপরে মনে হচ্ছে মেসিরও কিন্তু সীমাবদ্ধতা আছে, এবং মেসি সীমাবদ্ধতা তো ঢাকাই আছে, মানে কিন্তু এই হচ্ছে যে- সীমাবদ্ধতায় মেসিকে নিয়ে সমস্ত কোচের ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ। সমস্ত কোচই বলো কি কিভাবে আটকাবো এখানে আমি কিন্তু জানি আমরা না। হ্যাঁ। অভিজ্ঞ আর তরুণের একটা হ্যাঁ। লড়াই কিন্তু এইটাই। দেখবো, আমার versus আমার কাছে মেসি। মনে হচ্ছে কি যে মেসি যদি ওই এখন পর্যন্ত প্রতিটা দলের সাথে মেসি যেই পরিমাণে বল সাপ্লাই পেয়েছে এই এবং ক্ষেত্রে এই যদি- সাপ্লাইটা যদি ফাইনালে যদি মেসি না পায় তাহলে মেসিকে আমার কাছে মনে হচ্ছে না ওইরকম আমরা কার্যকরী দেখবো। না না, স্বাভাবিকভাবে তার তো সাপ্লাই করতে পেতে হবে, হবে। সাপ্লাই এবং পেতে সে হবে। মেসি ঘটনা হলো যে সে বার্সেলোনা- সাপ্লাই নিজেও তৈরি করে নেবে, না সেই জন্য এমন একটা ফ্রি পজিশনে তাকে দেয়া হয়েছে, সে কিন্তু নিচে নেমে আসছে, মেসি যদি ডিপে আসতেছে, সে খেলা কিন্তু ডিকটেট করতেছে। মেসি যে এইবারে অন্তত দেখছি আমি বার্সেলোনায় যেটা মেসিকে দেখেছি যে নিচ থেকে বিল্ড আপ করে নিজেই নিয়ে যাচ্ছে এই বিষয়টা। আরে ভাই, মেসির বয়স কত? মেসির বয়স 39 ইয়ার্স, 39, হ্যাঁ। এদের বয়স কত? লামিন ইয়ামালের বয়স কত? 19 বছর। হ্যাঁ মেসি তারপরে এই ম্যাচে এই দিন 5.2 মাইল সে এরিয়া কভার করছে, হুম, হুম। পুরো না, ইয়েদের ওইটাই, মতো, তো ওইটাই তাই না? ওইটা কিন্তু আর মেসির পক্ষে সবসময় এটা এতটা কভার করে এই বয়সে সম্ভব হবে না। এবং এই পর্যন্ত দেখিয়ে এসছে যে তো- সম্ভব। তো ওই মিডফিল্ড থেকে কিন্তু মেসি কিন্তু এখন এটাই পর্যন্ত কিন্তু নেয় আমরা না। দেখেছি যে সে কিন্তু না, সেমিফাইনাল বিশ্বকাপে পর্যন্ত আমরা সেরা দেখলাম যে করতে এটা। দেখেন মেসি। আমি একটা কথা বলি, আমরা আমার তো কাছে সবাই যেটা একটু মনে মনে হচ্ছে, করেছিলাম মেসি মনে হয় আমার পারবে কাছে না। যেটা মনে হচ্ছে যে এই ভাই tournament-এ- মেসিকে আপনি উপরে রাখেন, আপনি যদি মেসি বিদ্বেষী হন সেটা আলাদা কথা। না, মেসি বিদ্বেষী মেসি হবে। বিদ্বেষী যদি হন আলাদা কথা। না, খেলার- মেসি, আমি বলতেছি যে স্পেন অনেক উপরে আছে, আমরা খেলার মধ্যে স্পেন থাকতে হবে অনেক যেটা- এগিয়ে আছে, আমি বলি স্পেনের স্পেন maximum- অনেক এগিয়ে আছে, কিন্তু মেসি ইজ মেসি। এক মেসি দিয়ে তো জেতা যায় না, এক মেসি দিয়ে জিতে আসছে, আসছে কিন্তু এটা আসছে কিন্তু স্পেন আজকে হয়তো আপনি দেখা যায়। এই না ফ্রান্স না, আপনি তো জিতিয়ে রাখলেন না, স্পেনকে, জিতে না স্পেনকে আমি জিতিয়ে বলি- রাখলেন এবং অনেকেই জিতিয়ে রেখেছে, এটা অনেকেই জিতিয়ে রেখেছে, কিন্তু মেসিকে যেভাবে দেখছি, মেসিকে আমি না, আপনি- 21 বছর ধরে দেখেছি, আর আমার এই না হিস্ট্রি না, হ্যাঁ। আমি বলছি যে দাদা হিস্ট্রি না, ওর খেলাই দেখেছি। এই না ওই খেলার হিস্ট্রি না, আমি বলছি যে আজকে এই ম্যাচে আপনি ম্যান টু ম্যান ওরা তো চেষ্টা করবে, মেসি নিজেই তো বলেছে যে ওরা চেষ্টা করবে আমাকে খেলতে না দিতে, আমরাও চেষ্টা করব এর মধ্যে দিয়েই আমি খেলা খেলা বের বের করে করতে। নেবে। এইটাই তো লড়াই, এটাই তো ফাইনালের এটা তো লড়াই। আপনি বললেন শুধুমাত্র স্পেনের মানে ইয়েতে স্পেনের ডিফেন্স লাইনে মেসি খেলবে না তো কি, আর এরপরে যে মিডফিল্ড আছে এবং যে আর্জেন্টিনার যে একটা ডিফেন্স আছে সেখানে তো আর মেসি খেলবে না। সেটা আছে, কিন্তু এই স্পেনের একটা দুর্বলতা কি জানেন? এই স্পেনের গোল বের করার লোক নেই, এরা ফলস নাইন নিয়ে খেলে, স্পেনেরই একমাত্র গোল বের হ্যাঁ। করার লোক বেশি, এরা ফলস নাইন কারণ নিয়ে কি জানেন? হ্যাঁ, ওই যে দেখলাম তো, সবাই গোল করে। দেখলাম তো, ইয়ের সাথেই তো গোল করতে পারে নাই, কেপ ভার্দের সাথে গোল করতে পারে নাই। সেই কেপবার্দের সাথে কি খেলছে তাই না? আপনি দেখেন, কেপবার্দ সেই কেপবার্দের সাথে তো গোল বের আমি করতে তাহলে পারে। একটা বলি দাদা, মানে এত বড় কেপবার্দে- টিম, সবাই বলছে যে আর্জেন্টিনা হলো কমিটির টিম, সে কেপ ভার্দের সাথে গোল করতে পারলো না। কেপবার্দের আমি এটা একটা বলি, এবং আচ্ছা, স্পেনের একটা ছিল, তাহলে এই কেপবার্দ- স্পেনের সাথে স্ট্রাইকার একটু স্পেনের সাথে প্রতি এরকম ভাবে হয়েই তো কেপ ভার্দে কিন্তু উঠে গেল যে আমরা আমি স্পেনকে এগিয়ে দিয়েছি। কেপবার্দে ওই স্পেনের সাথে খেলে ওঠে না, কেপবার্দে ওইভাবে উঠেই কিন্তু বিশ্বকাপে আসছে। আমি আপনাকে না বলি, না, তাহলে কেপবার্দে- আবার বলা হচ্ছে যে এই কেপ ভার্দের সাথে জিতেছে হ্যাঁ, আর্জেন্টিনা। না না তাহলে তাহলে আমি কেন? ওই যে কেপবার্দের সঙ্গে যে দুইটা ম্যাচ হয়েছে, একটা স্পেনের সাথে আর আর্জেন্টিনা, আপনি যদি ওই দুইটা ম্যাচ দেখেন কেপবার্দে স্পেনের সাথে কোনো একটা অন টার্গেটের শট ছিল না, আসতেই পারে না, এবং ফুটবলে আর্জেন্টিনা কিন্তু দুই গোল দুইটা দিছে। গোল দিয়েছে। ফুটবলে এটা একটা একটা- বিষয় থাকে, হ্যাঁ ফুটবলে সারা বছর, আমি তো 34 বছর ধরে ফুটবল রিপোর্টিং করি, আমি ঢাকা স্টেডিয়ামের কথাই বলি, সারা বছর একটা ম্যাচের জন্য তৈরি হয় একটা দল। হুম। ফরাসগঞ্জ যে আজকে আবাহনীকে আমরা ধরে দেব, ওদের চিন্তা থাকে এই যে আমরা অন্য ম্যাচে 6 গোল খাই, 7 গোল খাই, কি করি, আমাদের খেলা একটাই, আবাহনীর সাথে খেলতে হবে, মোহামেডানের সাথে খেলতে হবে। কেপ ভার্দে ওইটা নিয়েই আসছিল আর যে আমরা স্পেনের সাথে হ্যাঁ, যে আমরা আর্জেন্টিনাকে দেখিয়ে দেব এটা, আর্জেন্টিনা এবং সেটা পেরেছে। সেটা পেরেছে কেন? সেটা পেরেছে, তাদের কোয়ালিটি তো খারাপ না, বিশ্বকাপে এসেছে, তাই না? সমস্ত ডেটা নিয়ে তারপরে নিজেদের 100 অ্যাবিলিটিকে
120-এও তো নিয়ে যাওয়া যায়, তাই না? আচ্ছা, আর্জেন্টিনার সাথে কি কেপারদের খেলা হওয়ার কথা? হলো তো, কি জন্য হলো? শোনেন, কি জন্য হলো? আমি বলি দাদা, না, না, কেন হলো? এখানে একটা গ্রুপ আছে। না, না, এই গ্রুপে কেপারদের খেলা কেন হলো? কেপারদের আগে থেকেই জানে তাদের গ্রুপের 3টা দল, স্পেন, সৌদি আরব এবং হচ্ছে উরুগুয়ে। তারা জানে যে স্পেনের সাথে তাদের প্রথম ম্যাচ, তারা কিন্তু জানে না যে আর্জেন্টিনার সাথে তাদের খেলা না, না, তাহলে আপনি বললেন কেন যে কেপ ভার্দে খেলা হওয়ার কথা কিনা? সেটা কি আর্জেন্টিনা জানতো? না, তাহলে কেপ কেপারদেও জানে না। হ্যাঁ, তাহলে তারা 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 না, আর্জেন্টিনার তাহলে জন্য কেপ প্রস্তুতি ভার্দে নেবে নিয়ে না। এত কথা কেন? না, যে কেপ কেপ ভার্দে- ভার্দেকে হারাতে এই নাভিশ্বাস কেপ উঠে ভার্দে গেছে। যে কেপ না, না, ভার্দে- আমি তো সেটা হ্যাঁ, বলি না। আসলে কথা আমি হয়নি। কেপবার্দের কথা বলি না, আপনি তো কেপবার্দের প্রসঙ্গ তুললেন, আমি সেই জন্য বললাম যে কেপবার্দের সঙ্গে স্পেন গোল দিতে পারে না, বিষয়টা তা না। আবার অবশ্যই হচ্ছে- এটা নিয়ে ওই সময় যে সমালোচনাটা হলো, হ্যাঁ। যে সাবেক স্প্যানিশ খেলোয়াড়রা যা বললো, সেটা তো লাভ হুইন থেকে ধুয়ে দিল ধুয়ে দিল। সেটা হচ্ছে যে যে তাইলে আমরা গোল কি দিতে করতে পারে না। আসছি, যে আমরা কেপ গোল দিতে ভার্দের পারে সাথে না। আমাদের গোললেস ড্র করতে হয়। হ্যাঁ, আর তাই এই না? কেপ ভার্দে কিন্তু- এইটাই ফুটবল ইজ দ্যাট। আর এই That কেপবার্দে is আবার like আর্জেন্টিনা football. কি করলো? That is like আর্জেন্টিনাকে football. 2টা গোল দিয়ে দিল কেপবার্দে। স্পেনকে তো সেটা গোল এই দিতে পারে জন্য না। এই স্পেনের- ফাইনালের কথা এটা, স্পেনকে একটা- তখন আবার যে আর্জেন্টিনার স্পেন defender এই নিয়ে ফাইনালের কথা সমালোচনা এটা যে হয়েছে। স্পেন অনেক দিক দিয়ে এগিয়ে আছে। স্পেন দুর্ধর্ষ দল, কিন্তু র্যাঙ্কিং এ আবার দেখা যায় যে দীর্ঘ আচ্ছা, সময় আমরা এখানে শেষ পর্যায়ে আর্জেন্টিনা চলে আছে। আসছি। হ্যাঁ। আমরা একটু আরেকটা একটু ছোট করে জানতে চাই, স্কোর লাইন প্রেডিকশন যেটা, এইটা হিরামের থেকে আগে শুনি যে প্রথমে একটু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন দিয়ে শুনি। আমার কাছে আজকে মনে হয় যে ফ্রান্স 2-1 বা 3-1 গোলে জিতবে। দাদার মত কি মনে হয় যে এবার আমি ফ্রান্স আসলে এই ইংল্যান্ড- প্রেডিকশনে এইভাবে বিশ্বাসী না। মানে এটা ফ্রান্স মজা- জিততে পারে। আসলে আমি দেখেছি যে ইংল্যান্ড ওই থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচটা নিয়ে খুব একটা করে না। যেমন 2018 সালেও তারা বেলজিয়ামের কাছে হেরেছিল। সেখানে তাদের গোল্ডেন বুটের লড়াইয়ে ছিল, হ্যারিকেন নামায়নি ওই ম্যাচে। না, হয়নি। হ্যাঁ, ওই ম্যাচে খেলেনি। তো এই জায়গায় ফ্রান্স জিততে পারে, ইংল্যান্ডও জিততে পারে, কারণ দুই দল ওই আর্জ নিয়ে খেলবে না। স্কোর লাইনটা যদি একটু স্কোর লাইন যেদিকেই যাক 2-1। 2-1, ওকে। এবারে আসি আসল যে ম্যাচটা, যেটা আসলে এই দুই দলকে আসলে ধন্যবাদও আমাদের জানানো উচিত। যেমন আর্জেন্টিনাকে বিশেষ করে একটা ধন্যবাদ জানানো উচিত যে বাংলাদেশে যে ওয়ার্ল্ড কাপের যে এখনো হাইপটা, আর্জেন্টিনা না থাকলে কিন্তু এটা থাকতো না। এই যে আমরা কথা লড়াই দেখছি, এটা কিন্তু আর্জেন্টিনা থাকার কারণে। আবার স্পেন সময়ের শ্রেষ্ঠ দল, তো এই স্পেনও যদি না থাকতো আর্জেন্টিনার বিপক্ষে, তাহলেও কিন্তু আমরা এত জমজমাট একটা ম্যাচ। এই ম্যাচের স্কোর লাইন প্রেডিকশনটা হিরো ভাইয়ের কাছে জানতে চাই যে ফাইনালের স্কোর লাইন প্রেডিকশন আসলে হয়েছে কি, আমি বলবো না যে ফাইনাল, এটা স্পেন আর্জেন্টিনা দুই দলই আসলে এই ব্যাপারে অভিজ্ঞ এবং তারা বিভিন্ন টুর্নামেন্টে ফাইনাল খেলেছে, তারা ইউরোতে ফাইনাল খেলে অনেকবার ইউরো জিতেছে, তারা আর্জেন্টিনার কোপা জিতেছে, বিশ্বকাপ জিতেছে 3বার। সো এরা জানে, তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনাল বলে কিছু নাই, এটা তাদের একটা রেগুলার একটা ম্যাচ হিসেবে তারা খেলবে, ফাইনালে চাপ ওইভাবে নিবে না। দুই দলের মধ্যে এটা আছে। তো ওইটা যদি হয়, এই ম্যাচের টোটাল বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ম্যাচটা খুব টাইট একটা ম্যাচ হবে এবং সেখানে স্পেন হয়তো 2-1 গোলে বা 3-1 গোলে জিতবে। ওকে, এবারে এই স্কোর লাইন যেই জিতুক 2-1 গোলে জিতবে, এবং এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাওয়ার মানে পসিবিলিটি খুব বেশি। কি ম্যাচ থেকে একটু চ্যাম্পিয়ন হিসেবে বের হয়ে আসতে পারে বলে আপনার মনে হয়? এটা তো আমি তো কখনোই বলিনি যে স্পেন জিতবে বা আর্জেন্টিনা জিতবে। স্পেন সব বিচারে এগিয়ে থাকে। শক্তির পাল্লায় সেটা আমি প্রথমেই বললাম যে স্পেন দারুণ দল, তারা দারুণ খেলেছে। এই 7টা ম্যাচে মাত্র 1টা গোল খেয়েছে, তাই না? সেই জন্য স্পেন কাগজে কলমে এগিয়ে আছে। কিন্তু আমার মস্তিষ্ক যদি বলে স্পেন, মন বলে আর্জেন্টিনা। হ্যাঁ, তার কারণ কি, আর্জেন্টিনার আছে আর্জ আর্জেন্টিনার মধ্যে লড়াইয়ের প্রেরণাটা বেশি, এটা আমি দেখেছি। এবং আর্জেন্টিনা কিন্তু সহজে ছাড়বে না, এটা সত্যি কথা। আর্জেন্টিনা অবশ্যই সর্বসাধ্য দিয়ে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আমাদের হাতে আর বেশি সময় নেই, বিশ্বকাপের ফাইনাল আমরা আগামীকালকেই দেখতে যাচ্ছি। তো এর মধ্যে আপনার প্রিয় দলকে সমর্থন করতে থাকুন, আপনাদের প্রেডিকশন আমাদেরকে জানিয়ে দিন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হোক কিংবা ফাইনাল হোক, আপনি কি মনে করছেন আপনার প্রিয় দল আর্জেন্টিনা কিংবা স্পেন কি জিতবে? আর জিতলেও সেখানে স্কোর লাইনটা কি হবে সেটাও আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।